আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। গাড়িতে গিয়ে বসতে প্রিয়া চুপচাপ বসে কান্না করতে লাগলো। এই যে কান্না শুরু করলো, ওর কান্না থামার কোনো নাম নাই। প্রিয়ার দিকে একটা হাত বাড়িয়ে বললাম, ওই কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? প্রিয়া আমার হাত দূরে সরিয়ে বলল, আমাকে ধরবি না তুই। কাউকে খুন করে এসে আমাকে ধরে অপবিত্র করবি না। তুই আমার স্বামী বলে তোরে কিছু বললাম না, নইলে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিতাম। বুঝলাম এই মেয়ে এখন অনেক রেগে আছে, ওর সাথে এখন কথা না বলাই উত্তম। বাসার সামনে যেতেই প্রিয়া আমার হাত ধরে বলল, আমি যা বলবো তাই করবি, যদি উল্টাপাল্টা কিছু করিস তো তোর খবর আছে কিন্তু বলে দিলাম। প্রিয়ার সাথে বাসার ভিতরে ঢুকে দেখি আমার পরিবারের সবাই বসে আড্ডা দিচ্ছে। আমার শরীরে রক্ত দেখে সবাই যেন ভয় পেয়ে গেল। সবার কপালে আমি একটা ভয়ের ছাপ দেখতে পারছি। প্রিয়া আমার হাত টেনে উপরে নিয়ে যাচ্ছে। আমার শ্বশুর পেছন থেকে বলল, প্রিয়া মা কি হয়েছে, কিছুই তো বুঝলাম না। প্রিয়া বলল, কিছু বুঝতে হবে না তোমার, তুমি এখন রেডি হয়ে অফিসে চলে যাও, আমি ওকে নিয়ে কিছুক্ষণের ভিতরে আসছি। প্রিয়া আমাকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গিয়ে ওর কোমরে শাড়ির আঁচল গুজে আমাকে গোসল করাতে লাগলো। আমি আগেই বলছিলাম যে সুইটির সকল গুণ এই প্রিয়ার মাঝেই আছে। আমি বারবার এই প্রিয়ার মাঝে সুইটিকে খুঁজে পাই। গোসল শেষ করে প্রিয়া আমাকে বের করে আমার মাথায় পানি মুছে দিতে লাগলো। তবে প্রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি প্রিয়ার হাত ধরে বিছানার উপর বসিয়ে বললাম, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? প্রিয়া বলল, কান্না করা ছাড়া আমার কি আর কোনো উপায় আছে? না পারবো স্বামীর ভালোবাসা, না পারবো স্বামীকে আসলের মাঝে বেঁধে রাখতে। আজকে আমার কথা না শুনেই তো কাউকে খুন করে ফেললেন। আমার কথা আপনি শুনবেন না তো ঠিক আছে, আমিও আমার রাস্তা দেখছি। সুইটি তো বিষ খেয়েছে, এখন চাইছেন আমিও বিষ। প্রিয়ার মুখে হাত দিয়ে বললাম, আজ যাই করো, এইসব কথা বলবে না প্লিজ। তোমাকে একটা কথা বলি প্রিয়া, শুনলে হয়তো খুশি হবে। প্রিয়া বলল, আমার কোনো খুশির দরকার নাই, তার আগে আপনি আমাকে প্রমিস করেন যে আর জীবনে এইসব কাজ করবেন না। যদি এইসব করেন তো আমি সত্যি সত্যি। আমি বললাম, এই যে বাবা, কান ধরলাম, আর এইসব করব না, আমার ভুল হয়ে গেছে। প্রিয়া বলল, মনে থাকে জানো। এখন আমি রেডি হই, আপনি একটু বসেন, এরপর দুইজন মিলে একসাথে যাব। আমি বললাম, প্রিয়া আমার একটা কথা ছিল। প্রিয়া বলল, বলেন। আমি বললাম, এই সংসারের মাঝ রাস্তায় আমাকে বস্তির ছেলে বলে দূরে সরিয়ে দিবেন না তো। এই শহরে এসে সবকিছু হারিয়ে ফেলছি, যাকে আপন মনে হয় সে খুব তাড়াতাড়ি পর হয়ে যায়। হয়তো তোমাকে আমি কয়েকদিন পর মেনে নিব, পরে তুমি যদি আবার নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাও। প্রিয়া একটা কাগজ নিয়ে কি জানি লিখে বলল, এখানে সাইন করেন আপনি। প্রিয়ার কথা শুনে আমি কাগজে সাইন করে বললাম, কি লিখছো এখানে? প্রিয়া বলল, এখানে লিখছি আমি যেই দিন আপনাকে ছেড়ে চলে যাব সেই দিন ওই সুইটির মতো আমার মৃত্যু হয় জানো, আর তখন আমি শেষ ইচ্ছায় আমার জীবন দিয়ে দিব। আমার এই এক জীবনে শুধু আপনাকে আগলে রাখতে চাই, আমার আর কিচ্ছু লাগবে না। আপনি আমার স্বামী, আমি আপনাতে সবসময় মগ্ন থাকতে চাই। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ম্যাডাম, সবকিছু বুঝেছি, এখন রেডি হন। প্রিয়া বলল, শাড়ি পরাতে পারেন? আমি বললাম, পারি, তবে একটু একটু। প্রিয়া বলল, স্বামীর হাত থেকে কোন মেয়ে শাড়ি পরতে চাইবে না? তবে আমার কপাল খারাপ। আমি দাঁড়িয়ে শাড়িটা হাতে নিয়ে বললাম, এত না পেঁচিয়ে সরাসরি বললেই তো পারো, এখন সোজা হয়ে দাঁড়াও, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। প্রিয়া বলল, আমি তো সোজা হয়েই দাঁড়িয়ে আছি, আপনি শাড়ি পরিয়ে দেন। এই কথা বলে প্রিয়া শরীর থেকে সব কাপড় টেনে খুলে ফেললো। আমি আমার চোখ বন্ধ করে বললাম, এটা কি করছো, তুমি পাগল হয়েছো? প্রিয়া বলল, থাক, আর ঢং করতে হবে না, সেই দিন তো সবকিছু নিশ্চয়ই দেখলেন। তবে এখন তো আপনি আমার স্বামী, সেই হিসাবে আমার সবকিছু আপনার। আমার উপর এখন আপনার সম্পূর্ণ অধিকার আছে, আমি আমার সবকিছু আপনাকে দিয়ে দিলাম। তবে ওই বলছি না, যেই দিন আপনি ভালোবেসে আমাকে কাছে টেনে নিবেন সেই দিন আমি আপনার উপর অধিকার খাটাবো। আমি এবার চোখ খুলে প্রিয়াকে শাড়ি পরাতে শুরু করলাম। প্রিয়া মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে আর আমার দিকে তাকিয়ে দেখছে। প্রিয়া বলল, জানেন তো, সুইটি আপনার জন্য অযথা পাগল হয় নাই, আপনার মাঝে মায়া মায়া একটা ভাব আছে। আমি শাড়ির কুচিটা প্রিয়ার হাতে ধরিয়ে দিয়ে ওর পেটে একটা চিমটি দিয়ে বললাম, এখন বাকিটা তুমি করে নাও, ঠিক আছে? আমি বিছানার উপর গিয়ে বসতেই প্রিয়া বলল, চা খাবেন আপনি? আমি বললাম, না, তার আর দরকার নেই, এখন তো অফিসে যেতে হবে, চলো এখন বাসা থেকে বের হই। প্রিয়া আমার পাশে বসে বলল, একটা মেয়ের জীবনে সবকিছু ধ্বংস হয় কখন জানেন? যখন সে দেখে তার স্বামী তার উপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার জীবন থেকে সবকিছু তন্ন ছিন্ন, একেবারে সবকিছু ধ্বংস হয়ে যায়, যেন যেদিন দেখবো আমার স্বামী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য মেয়েতে মগ্ন হয়ে আছে। যে ভালোবাসার দায়িত্ব আমার ছোট বোন আমাকে দিয়েছে
সেটা যদি আমি পালন করতে না পারি তাহলে আমি খুব বড় নিজেকে অপরাধী মনে করব। আমি আশাবাদী আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নিবেন, আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি প্রিয়ার হাত ধরে বললাম, খুব শীঘ্রই তোমাকে আমি মেনে নিব। আজকে যেমন তুমি আমার অনুমতি ছাড়া আমার বুকের উপর জায়গা করে নিয়েছো, আমিও মনে করি ঠিক এমন ভাবেই আমার অনুমতি ছাড়া তুমি একদিন এই মনে জায়গা করে নিবে। এখন চলেন ম্যাডাম, আমাদের এত দেরি করে লাভ নেই, যেতে তো হবে। প্রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো রেডি আছি। প্রিয়াকে নিয়ে নিচে নামতেই আম্মু বলল, বাবা কিছু তো খাস নাই, কিছু খেয়ে যা। আমি বললাম, পরে এসে খাবো আম্মু, এখন অফিসে গেলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে গেলাম। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। আমি চুপচাপ বসে গাড়ির বাইরে তাকিয়ে আছি। অফিসের সামনে নেমে প্রিয়া হাত দিয়ে আমার চুল ঠিক করে বলল, এখন নিজেকে নিজে মোটেও নর্মাল মনে করবে না। এখন আপনার পরিচয় কি ভালো করে জানেন তো। এখন আপনি এই অফিসের মালিকের একমাত্র মেয়ের জামাই, আপনার সম্মান আলাদা। আমি বললাম, বুঝলাম, আর বুঝতে হবে না। প্রিয়ার সাথে অফিসের ভিতরে যেতেই সবাই আমাকে আর প্রিয়াকে ফুল দিয়ে বরণ করে নিল। আগে এই অফিসের একজন সাধারণ কর্মচারী ছিলাম, এখন এই অফিসের মালিকের মেয়ের জামাই, ভাবতেই ভালো লাগছে খুব। সবশেষে প্রিয়া বলল, তাহলে আপনি কাজ করেন, আমি আমার কেবিনে চলে গেলাম। প্রিয়া যেতেই আমি আবার ডেস্কে চলে গেলাম। কিরে বন্যা, কেমন আছোস? বন্যা বলল, বলছি না আমার সাথে তুই কোনো কথা বলবি না, আমি তোর সাথে কথা বলতে বাধ্য নই। আমি বললাম, ঠিক আছে, তোর কথা বলতে হবে না, তবে একদিন বুঝবি আমি তোর কত বড় উপকার করছি। আমার বোন কতটা কষ্টের মাঝে আছে এটা শুধু আমিই জানি। আজকে যেই ছেলের জন্য তুই আমার সাথে কথা বলছিস না, একদিন সেই ছেলের সম্পর্কে সবকিছু জানতে পারবি। থাক, আমার সাথে তোর কথা বলতে হবে না। হঠাৎ করে দেখি প্রিয়ার কেবিনের দিকে প্রিয়ার এক্স বয়ফ্রেন্ড যেতে লাগলো, যাকে সবসময় আমি কালো পান্ডা বলতাম, সেই ছেলেটা প্রিয়ার রুমে যেতে দেখে আমার মনে একটু খটকা লাগলো। তবে আমার এখন যাওয়া যাবে না, প্রিয়া আমাকে ডাক দিলে যাব, দেখি প্রিয়া কি করে। আগে বলতে না বলতেই প্রিয়ন এসে আমাকে বলল, স্যার প্রিয়া ম্যাডাম বলল আপনি এখন গিয়ে ওনার সাথে দেখা করতেন। আমি তো সবকিছু আগে থেকেই বুঝে গেছি। আমি চেয়ার থেকে উঠে প্রিয়ার কেবিনের সামনে ঢুকে গেলাম। দরজার কাছে গিয়ে শুনি কালো পান্ডা বলছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। প্রিয়া দরজার কাছে আমাকে দেখে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি ভিতরে আসেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করে আছি। প্রিয়ার কথা শুনে আমি ভিতরে গেলাম। প্রিয়া এসে আমার হাত জড়িয়ে ধরলো, আমাকে টেনে ওর চেয়ারে বসিয়ে আমার গলা জড়িয়ে ধরে প্রিয়া বলল, আমি এক বাক্যে বলছি, আমি আমার স্বামীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যদি আমাদের মাঝে কেউ আসে তাহলে আমি তাকে মারতে একটুও দ্বিধা করব না। আমার স্বামী শুধু একান্তই আমার, আর তোর সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। তুই তো লুচ্চামি করতে অফিসে আসলি, ফালতু ছেলে, এখন এখান থেকে বের হয়ে যা, নইলে আমি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এটা মাথায় রাখ, আমি এখন বিবাহিতা, আমার উপর এখন শুধু আমার স্বামীর অধিকার আছে, বাকি সকল পুরুষ আমার জন্য হারাম। আমি বললাম, আহা প্রিয়া, রাখো তো, কাউকে এভাবে অপমানিত করতে নেই। দেখেন ভাই, মনে করেন আপনি বিয়ে করলেন, আপনার বিয়ের পর যদি আমি গিয়ে আপনার বউকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, তাহলে কি হলো? তখন তো আপনি আমার মাথা ফাটাবেন। থাক ভাই, কথা বাড়িয়ে লাভ নেই, চলে যান। আমার কথা শুনে ছেলেটা চুপচাপ মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে চলে গেল। প্রিয়া আমার গলা ছেড়ে দিয়ে বলল, সরি, আপনার অনুমতি ছাড়া আমি বললাম, ছাড়ো তো এইসব কথা। প্রিয়া, আমার বোনকে দেখতে খুব ইচ্ছে করছে, চলো না একবার দেখে আসি। প্রিয়া বলল, আমি যেতে পারবো না বাবা, আমার অনেক কাজ আছে। আমি বললাম, আমার মুখের উপর কথা বলো, এই হলো স্বামীর ভালোবাসা নাকি? প্রিয়া মাথা নিচু করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আজকে 2 দিন হলো অফিসে আসি না, অনেক কাজ জমা পড়ে আছে, কি করব বলেন? আমি বললাম, আমি বড় নাকি কাজ বড়? প্রিয়া মুখ কালো করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, এখন চলেন, আপনি যা বলবেন আমি তাই করব। আমি বললাম, এভাবে রাগ করে গেলে হবে না, আমার বোনের বাসা থেকে এসে কাজ করিও, আমি না করব না। প্রিয়া বলল, ওকে চলেন। আমি বললাম, রাগ করছো মনে হচ্ছে। প্রিয়া বলল, রাগ করেছি, তো কি করবেন আপনি? আমি বললাম, আমি কি করব তাই তো দেখাচ্ছি তোমাকে। আমি প্রিয়াকে কোলে নিয়ে বললাম, এখন কি করবে ম্যাডাম? প্রিয়া বলল, ছাড়েন আমাকে, অফিসের মানুষ সবাই দেখছে আমাদের। আমি প্রিয়ার কেবিন থেকে বের হতে হতে বললাম, দেখলে আমার কি, আমি আমার বউকে কোলে নিয়েছি, অন্য কাউকে তো আর কোলে নিই নাই। প্রিয়ার কেবিন থেকে বের হতে দেখি স্যার বন্যাকে কোনো একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে। আমাদের দেখে স্যার এগিয়ে এসে বলল, কি ব্যাপার জামাই, আমার মেয়েকে এভাবে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে?
আমি বললাম, এই তো বাবা, প্রিয়াকে নিয়ে আমি একটু আমার বোনের বাসায় যাব, অনেকদিন হলো বোনটাকে দেখি নাই। স্যার বলল, আবির যদি উল্টাপাল্টা কিছু করে তোমার সাথে? প্রিয়া বলল, আমি থাকতে আমার স্বামীর গায়ে কেউ হাত দিবে? এটা কিভাবে হতে পারে? আমি আছি না বাবা, কিছু হবে না। স্যার হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, কোনো ঝামেলা যাতে না হয়। অফিস থেকে বের হয়ে আমি প্রিয়াকে নিচে নামিয়ে বললাম, তুমি বাসায় গিয়ে আম্মাকে নিয়ে আসো, আর আমি আমার বোনের জন্য কিছু কিনি। প্রিয়া বলল, আচ্ছা তাড়াতাড়ি করবেন, আমি যাব আর আসবো। আমি বললাম, ওকে যাও। প্রিয়া যাওয়ার পর আমি মাহিকে কল দিলাম। মাহি ফোন রিসিভ করে বলল, ভাইয়া এতদিন পর আমাকে মনে হলো, ভুলেই তো গেলি দেখি আমাকে। আমি বললাম, ভুলেই তো গেছি। এখন শোন, আমি আমার আম্মু আর আমার বউকে নিয়ে তোদের বাসায় আসছি, তোর স্বামীকে বলে রাখিস। মাহি বলল, আচ্ছা ভাইয়া, তুই তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। ফোনটা কেটে দিয়ে মাহির জন্য যা যা কেনার দরকার তাই তাই কিনলাম। কিছুক্ষণ পর প্রিয়া চলে আসলো। গাড়িতে বসতেই আম্মু বলল, বাবা আবির তো আবার কোনো ঝামেলা করবে না? আমি বললাম, আরে না আম্মা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমরা সবাই মিলে মাহির বাসায় চলে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই মাহি এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মাহি এসে আম্মুকে জড়িয়ে ধরলো। আমি সবকিছু নিয়ে ভিতরে ঢুকলাম। আবির আমার সামনে এসে আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলল, বড় ভাই আপনি কেমন আছেন? আবিরের এমন আচরণ দেখে আমি বোকা হয়ে গেলাম। আবির আবার এতটা ভালো হলো কিভাবে? ভিতরে সবাই মিলে একটু আড্ডা দিলাম। আবির সবার সামনে বলল, ভাইয়া আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? প্রিয়া আমার হাত ধরে বলল, না, ওকে এখন কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি প্রিয়ার হাত ছড়িয়ে বললাম, কিছু হবে না, আমার জন্য তুমি চিন্তা করো না। প্রিয়ার ভয় দেখে মাহি বলল, ভাবি আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন নামাজ পড়ে ও। আগে কি করতো এসব আমি জানি না, তবে আমার স্বামী এখন অনেক অনেক ভালো হয়ে গেছে। প্রিয়া আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, সাবধান থাকবেন। আবিরের সাথে আমি আলাদা একটা রুমে চলে গেলাম। আবির রুমের দরজা বন্ধ করে বলল, মাফ করে দিবেন ভাই আমাকে, আমি অপরাধ করছি, ভুল করছি। আমি বললাম, হঠাৎ করে এতটা অনুতপ্ত হলে যে? আবির বলল, সবকিছু হয়েছে মাহির জন্য, আপনার বোন এসে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে, তবে অন্য একদিন সবকিছু বলবো। আমি বললাম, যাই হোক, আমি খুশি হয়েছি, তুমি এখন আগের থেকে খুব ভালো হয়ে গেছো। আবিরের সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে রুম থেকে বের হলাম। সবকিছু শেষে বাসায় ফিরে গেলাম। বাসায় যাওয়ার পর আম্মুকে ইশারা করে বললাম, রুমে যাও, আমি আসছি। আমি প্রিয়াকে বললাম, তুমি গোসল করে নাও, আমি একটু আম্মার সাথে কথা বলে আসি। এই কথা বলে আমি আম্মুর কাছে চলে গেলাম। দরজা বন্ধ করে বললাম, আম্মু সবকিছু রেডি করে নাও, আজকে রাতে আমরা এই শহর ছেড়ে চলে যাব। হঠাৎ করে আম্মু আমার এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। আমি আবার বললাম, আমি যা বললাম সেটাই করব। আমি এই শহরে এসেছিলাম একটু সুখের জন্য, আর দেখো আজকে কষ্ট পেতে পেতে আমার এই অবস্থা। বোন হারিয়েছি, ভালোবাসা হারিয়েছি, আর এখন যদি এখানে থাকি তাহলে তোমাকেও হারাবো আমি, আর এই শহরে থাকবো না। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। আম্মু বলল, বাবা তুই যে প্রিয়াকে বিয়ে করলি, ওরে সাথে নিবি না? আমি বললাম, তোমার কি মনে হয় আমার মতো গরিব ঘরের ছেলের সাথে ও সংসার করবে? প্রিয়ার বাবা আমাকে 3বার কিনে বিক্রি করে দিবে, এই ক্ষমতা ওদের আছে। আম্মু বলল, ওদের তো একবার এই কথা বলার দরকার। আমি বললাম, কাউকে কিছু বলতে হবে না আম্মু, আমি যেটা বললাম তাই হবে। আম্মু চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি বুঝছি ওনার মন খারাপ হয়েছে, তবে কি আর করার, যেতে তো হবেই। রাতে সবাই টেবিলে খাবার জন্য বসলো। আমি টেবিল থেকে দাঁড়িয়ে বললাম, আজকে আমি আর প্রিয়া খাবার পরিবেশন করব, আপনারা খাবেন। আমার এই কথা শুনে শাশুড়ি আম্মা বলল, দরকার নেই এসবের বাবা, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। আমি শাশুড়ি আম্মাকে বসিয়ে বললাম, চুপ করে বসেন তো, আর স্যার আপনার জন্য স্পেশাল কিছু নিয়ে আসবো। স্যার হাসি দিয়ে বলল, তোমাদের ইচ্ছে। আমি বললাম, আপনারা একটু বসেন, আমি প্রিয়াকে নিয়ে কিচেন রুম থেকে আসছি। প্রিয়ার হাত ধরে কিচেন রুমে নিয়ে আসতেই প্রিয়া বলল, কি করো এইসব, তোমার কি মাথা গেছে? আমি কি কখনো রান্না করেছি বলো? আমি বললাম, ঠিক আছে তুমিও যাও, তোমার কিছু করতে হবে না, আমি একাই সবকিছু করে নিব। প্রিয়া আমার মুখ দেখেই বুঝে গেল যে আমি রাগ করেছি, এজন্য প্রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, এখন আমার স্বামী আমাকে যা বলবে আমি তাই করব। আমি বললাম, থাক, তোমাকে কিছু করতে হবে না, তুমি তোমার কাজ করো, যাও। প্রিয়া বলল, ওহে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার কথায় কষ্ট পেয়েছেন, আমি অনেক অনেক সরি। আমি বললাম, হয়েছে, আর সরি বলতে হবে না, এখন গিয়ে দরজা খোলো, যাও।
প্রিয়া আমার কথা মতো বাসার দরজা খুলে বলল, কই কিছুই তো নেই। আমি দরজার সামনে যেতেই ডেলিভারি ম্যান এসে হাজির। আমি সবকিছু হাতে নিতে নিতে বললাম, আমি জানি আমার বউ রান্না করতে পারে না, এজন্য সবকিছু আমি নিয়ে আসছি, আর এটাই আমার সারপ্রাইজ ছিল। আমি টাকা পরিশোধ করে সবগুলো নিয়ে টেবিলে খাবার পরিবেশন করতে করতে বললাম, আসলে অর্ডারটা একটু দেরিতে এসেছে, এজন্য আমি সরি। আর আমি জানি আমার বউ রান্না করতে পারে না, এজন্য আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলাম। তবে অতি শীঘ্রই আমার বউ সবকিছু শিখে যাবে। বিয়ের পর এটাই আমার বউয়ের তরফ থেকে আপনাদের উপহার। ভুল হলে মাফ করবেন প্লিজ। ধপ করে প্রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে কে বলেছে আমার জন্য এত কষ্ট করতে? জানো আমি কতটা খুশি হয়েছি। আমাকে কিছু না বলে এমন করলে কেন? আমি বললাম, আমার জন্য তুমি কত কিছু করছো, আর আমি এইটুকু করতে পারবো না? এখন কান্না বাদ দিয়ে খেয়ে নাও। প্রিয়া বলল, না আপনি আগে খান, পরে আমি খাবো। শ্বশুর আব্বা বলল, হয়েছে, আর কাউকে অভিমান করতে হবে না, সবাই বসে একসাথে খেয়ে নাও। প্রিয়াকে আমার পাশে বসিয়ে একসাথে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে চলে গেলাম। আমি শুয়ে এখন প্রিয়ার অপেক্ষা করছি। ও আসলে ওকে রেখে রাতের আধারে পালিয়ে যাব। আজকেই বাসা থেকে চলে যাব, এটা শিওর। অলরেডি ট্রেনের টিকিট কেটে ফেলেছি, এখন শুধু যাওয়ার পালা। প্রিয়া বলল, কি করেন সাহেব? প্রিয়াকে দেখে মুচকি হাসি দিলাম আর বললাম, এই বসে বসে তোমার অপেক্ষা করছি। আর বলতে না বলতে এসে গেছো। প্রিয়া বলল, কেন, আপনি কি চান আমি চলে যাব? আমি বিছানার উপর হেলান দিয়ে বললাম, আমার কাছে আসো। প্রিয়া বলল, কি ব্যাপার, আজকে এভাবে ডাকছেন যে আমাকে? আমি বললাম, তুমি আসবে কি আসবে না? আমার কথা শুনে প্রিয়া আমার পাশে বিছানায় বসে বললাম, বলেন সাহেব। প্রিয়াকে ধরে আমার পায়ের উপর শুয়ে বললাম, মাঝে মাঝে সুইটির কথা খুব মনে পড়ে জানো, আর আমি অনেক বড় বেঈমান। দেখো না এখন আমি কিভাবে ওকে ভুলে যাচ্ছি। প্রিয়া বলল, সুইটির কথা মনে করে আর মন খারাপ করবেন না। সুইটি মরে যাওয়ার আগে বলে গেছে যেন আমি সবসময় আপনাকে ভালোবেসে আমাতেই মগ্ন রাখি। আমি কি ঠিক মতো আপনাকে ভালোবাসি না বলেন? সুইটির কথা জানি ভুলতে পারবেন না, এরপরও আমি চেষ্টা করব ওর জায়গাটা নিয়ে নিতে। আমি বললাম, তুমি আমার জন্য যা করছো, আমার তো মনে হয় ওর জায়গাটা নিতে তোমার বেশি সময় লাগবে না। তবে রাগী মেয়েরা এত সুন্দর করে ভালোবাসতে পারে, এটা আমার অজানা ছিল। প্রিয়া উপরে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি রাগী মনে হয় আপনার? আমার জীবনে এখন একটা জিনিস আছে, সেটা হলো আপনি। বিয়ের পর মেয়েদের তার স্বামী ছাড়া কেউ আপন হয় না। আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি। আমি প্রিয়ার চুলের মাঝে হাত ঢুকিয়ে ওর জামার পিছনের চেইনটা খুলে একটা চুমু বসিয়ে দিলাম। প্রিয়া চোখ বন্ধ করে আছে। আমি বললাম, কি ম্যাডাম চোখ বন্ধ করলেন কেন? প্রিয়া বলল, আপনি উপরে আমি নিচে, এটা কেমন যেন লাগছে। কালকে তো ঘুমের মাঝে আপনাকে জড়িয়ে ধরছি, এজন্য এত কিছু বলতে পারি নাই। তবে আজকে আমি নিজে অনুভব করে আপনার পাশে শুতে চাই, জায়গা দিবেন না আমাকে? প্রিয়ার কথা মতো আমি ওর পাশে শুয়ে বললাম, এখন হয়েছে ম্যাডাম? প্রিয়া আমার মুখের কাছাকাছি ওর মুখটা এনে বলল, হয়েছে মানে খুব হয়েছে, আর আমি তো এটাই চাইছিলাম। প্রিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, যদি কখনো আমি হারিয়ে যাই তখন একা থাকতে পারবে তো? প্রিয়া বলল, তখন যেন আমার মৃত্যু হয়। যদি আমাকে রেখে হারিয়ে যাবেন তাহলে এতটা কাছে আমাকে টেনে নিলেন কেন? আমি বললাম, এভাবে বলো না, সবাইকে একদিন না একদিন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই তো? যদি আমি। প্রিয়া ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উল্টো হয়ে শুয়ে বলল, যখন একটু রোমান্টিক মুডে থাকি তখন আপনি এইসব কথা বলেন কেন? এইসব কথা আপনার বলা লাগবে? এইসব কথা না বললে কি হয় না? সব মেয়ে চাই তার স্বামী নিয়ে যেন সে সুখে থাকতে পারে। আমি তো এটাই চাইছি, আর এতে তো আমি কোনো ভুল করি নাই। বলেন আমি ভুল করেছি? প্রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এইদিকে আসো, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। প্রিয়াকে বুকের উপর টেনে নিয়ে বললাম, কোনো একদিন এভাবে তোমাকে ভালোবেসে সুখের সাগরে হারিয়ে যাব, সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন ম্যাডাম। প্রিয়া বলল, আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। আপনার ভালোবাসা পাওয়ার জন্য এই মনটা শুধু ছটফট করে। আমি বুঝি আমার কষ্ট, তবে আপনাকে তো আমি কষ্ট দিতে চাই না, এজন্য নীরবে সবকিছু আমি সহ্য করে নিই। আমি বললাম, হয়েছে ম্যাডাম, আর কোনো কথা বলবেন না, এখন একটু ঘুমিয়ে নেন, ঠিক আছে? প্রিয়া বলল, আপনার বুকের উপর শুয়ে থাকতে আমার খুব ইচ্ছে করছে। আমি ঘুমিয়ে গেলে আমাকে বুকের উপর থেকে সরিয়ে দিয়েন না তো।
আমি বললাম, পাগল হয়েছো তুমি? আমি কেন এমন করব? তুমি আমার লক্ষ্মী গোলুমোলু একটা বউ, ভালোবাসি না আমি তোমাকে? প্রিয়া বলল, আজকে আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি আজকে কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। কি বলবো আপনাকে? আমি বললাম, এই এই একদম কান্না করবে না। প্রিয়ার চোখের পানি মুছে দিয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। জানি না আমার কি হয়েছে, যে এভাবে তোমার উপর আমার মায়া আরো বেড়ে যাচ্ছে। তবে আমি এটাই চাই, আমি যেন তোমার ভালোবাসায় পড়ে মাতাল হয়ে যাই, হতে চাই তোমাতেই মগ্ন। তুমি আমার স্বপ্নের রাজকুমারী, সেই অরণ্য হবে কি আমার, থাকবো আমি শুধু একান্তই তোমার। প্রিয়া আমাকে একটা কিস দিয়ে বলল, আর এভাবে বলবেন না, এমনি তো আমি আপনার প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে গেছি, আর কত আমাকে আপনি পাগল করবেন বলেন? প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এখন তাহলে একটু ঘুমিয়ে পড়ো, রাত অনেকটাই হয়ে গেছে। প্রিয়া আমার বুকের উপর শুয়ে চুপচাপ তাই করতে লাগলো, আর বলতে না বলতেই প্রিয়া ঘুমিয়ে গেল। যখন আমি পুরোপুরি শিওর হলাম ও ঘুমিয়ে গেছে, তখন ধীরে ধীরে ওকে আমার বুক থেকে নামিয়ে একটা কাগজে সুন্দর করে লিখলাম, আমার মতো নষ্ট একটা ছেলের জন্য নিজের জীবন ধ্বংস করবে কেন? না পারবো আমি তোমাকে কিছু দিতে, না পারবো তোমাকে ভালো কিছু খাওয়াতে। একটা কথা কি জানো, ভালোবাসা দিয়ে সব হয় না। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। হয়তো আরো কয়েকদিন থাকলে আমি তোমাতে পুরোপুরি মগ্ন হয়ে যেতাম। বেশি মায়া জন্ম নেওয়ার আগে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থেকো, সুখে থেকো, আর নতুন কাউকে দেখে বিয়ে করে নিবে, ঠিক আছে? আমি কখনো তোমাকে আর বিরক্ত করব না। এই শহরে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। বোন, ভালোবাসা, বউ সবকিছু আমি হারিয়ে ফেললাম। শেষমেশ খালি হাতে যাচ্ছি গ্রামের বাড়িতে, কিছুই নিতে পারলাম না। আল্লাহ হাফেজ আমার প্রিয় বউ, তবে একটু একটু করে আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, থাকো তুমি, গেলাম আমি। ইদি তোমার অসহায় স্বামী। চিঠিটা পিয়ার মাথার কাছে রেখে রুমের দরজা খুলে বের হলাম। শেষবারের মতো পিয়ার দিকে একটু তাকিয়ে নিলাম। আম্মুকে ডাক দিতেই আম্মু বলল, বাবা আমি রেডি আছি, শুধু তোর অপেক্ষা করছিলাম। আম্মুকে নিয়ে ধীরে ধীরে বাসা থেকে বের হলাম। স্টেশনে গিয়ে ট্রেনে বসতেই আম্মু বলল, বাবা এই কাজটা কি ঠিক করলাম আমরা? বৌমাকে এভাবে একা রেখে চলে যাচ্ছি। আমি মন খারাপ করে বললাম, এছাড়া আমার কি করার আছে? তবে অপরাধ করছি আম্মু এই শহরে এসে। কেন এই শহরে আসতে গেলাম? যদি গ্রামেই থেকে যেতাম তাহলে আর এমন কিছু হতো না। আম্মু বলল, প্রিয়াকে ছাড়া তুই থাকতে পারবি? আমার তো মনে হয় পারবি না। তবে আমি যদি সত্যি হই তাহলে দেখিস একদিন প্রিয়া আবার ফিরে আসবে তোর খোঁজে। আমি বললাম, ও শিট, আমি তো মাইকে বলতে ভুলেই গেছি যে আমার ঠিকানা যেন প্রিয়াকে না দেয়। আম্মু আমার হাত ধরে বলল, কাউকে এখন আর কল দেওয়া লাগবে না। আমি তোর মা, আমি তোরে জন্ম দিয়েছি, সবকিছু আমি বুঝি। আমি তো আর অবশ শিশু না। যদি প্রিয়া আবার তোর কাছে ফিরে আসে তাহলে বুঝে নিবি ও তোরে সত্যিকারে ভালোবাসে। আর আমি আশাবাদী আমার বৌমা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আম্মুর কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি। আম্মু আমার পাশে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো। আমার মন চাইছিল না প্রিয়াকে এভাবে একা রেখে পালিয়ে চলে আসি, কিন্তু কি আর করব, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। বাড়িতে যেতে যেতে সকাল হয়ে গেল। গ্রামে অনেক চেনা পরিচিত মানুষগুলোকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। তবে এখন আমি আমাদের জমি দেখাশোনা করব, আর টুকটাক যা কাজ পাই তাই করব। দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল। মাঝে মাঝে প্রিয়ার কথা খুব মনে পড়ে, কিন্তু মনে হলে আর কি করার, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আজকে মাঠে কাজ করে বাসায় গেলাম, শরীরে এখনো কাদা লেগে আছে। বাসার সামনে গিয়ে দেখি বড় একটা মাইক্রো গাড়ি দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, এই সময় আবার বাসায় কি আসলো? বাড়ির সামনে দেখি আমার শ্বশুর বাড়ির সবাই চলে আসছে, সাথে আবার মাহি আর আবির এসেছে। প্রিয়া দূর থেকে আমাকে দেখে চোখ মুখ লাল করে দিল। মনে মনে বললাম, আজকেই হয়তো আমার শেষ দিন, বাঁচি কিনা মরি এটা তো আর বলতে পারি না। আম্মু আমাকে বলল, বাবা যা, গোসল করে বাজার নিয়ে আয়, তো শ্বশুর শাশুড়ি এসেছে। আমি উনাদের সালাম করে বললাম, আপনারা ভালো আছেন? শ্বশুর আব্বা একটু রাগী গলায় বলল, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই, তোমার জন্য অফিস ফেলে রেখে আসছি। এভাবে আমাদের কাউকে কিছু না বলে বাসা থেকে পালিয়ে আসার কোনো মানে আছে? আমরা কি কিছু বলছি তোমাকে? আমি বললাম, সরি আব্বা, আমার ভুল হয়েছে, আপনারা ভিতরে যান, আমি গোসল করে আসি। আমি গোসল করতে পুকুরের দিকে যাচ্ছি, আমার পিছনে পিছনে প্রিয়া চলে আসলো। কিছু দূর যেতেই প্রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর
আর ওর যে কি কান্না কি বলবো, শুধু বলছে আমাকে ফেলে রেখে কেন আসলেন, আমি কি আপনাকে ভালোবেসে কোনো ভুল করেছি, আমাকে ফেলে চলে আসলেন কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে আজকে। প্রিয়াকে সরিয়ে ওর চোখের পানি মুছে বললাম, আমার শরীরে কাদা লেগে আছে দেখছো না, এখন তুমি বাসায় যাও, আমি গোসল করে আসছি, পরে সবকিছু বলছি তোমাকে। প্রিয়া বলল, আপনার আজকে খবর আছে বলে দিলাম, আমার সাথে ফাজলামো করেন না, বলে দিলাম কিন্তু আপনার খবর আছে, আজকে দেখবেন এই প্রিয়ার আসল রূপ, স্বামীকে কিভাবে ঠিক করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। প্রিয়া রাগ দেখিয়ে চলে গেল। তোর কেন যে ওকে রেখে আসতে গেলাম, এখন তো বিপদে আমিই পড়ছি। গোসল করে বাড়িতে গেলাম, যখন বাজারের দিকে রওনা হলাম তখন মাহি বলল, ভাইয়া ওকে নিয়ে যা, ও একা একা কি করবে। আমি বললাম, ও আবির সাহেব আসেন আপনি। আবিরকে নিয়ে বাজারের দিকে যেতে লাগলাম। রাস্তায় আবির বলল, তোমার বউ মিয়া কান্না করতে করতে একদম আমার বউকে পাগল করে দিয়েছে। প্রিয়া আসছিল মাহির কাছে ঠিকানা নেওয়ার জন্য, তোমার বোন ঠিকানা দিবে না বললো, এজন্য কত কান্না। দেখো আমি আমার আইডিয়া থেকে বলছি, যে মারা গেছে তার জন্য মন খারাপ করে লাভ আছে, শুধু তোমাকে খুঁজে এই মেয়ে এত দূরে আসছে, মেনে নাও না। আমি বললাম, এটাই করতে হবে এখন। আবির বলল, আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আগে জানলে তো তোমার বোনকে নিয়ে বেড়াতে চলে আসতাম, তোমার কিন্তু কলিজা আছে বলতে হবে। সেই দিন শুনলাম সুমনকে মেরে ফেলছো, সেই দিন আমিও একটু ভয় পেয়েছিলাম, না জানি এই ছেলে এখন আমার কি করে। আমি বললাম, আপনি জানেন কিভাবে। আবির বলল, কোনো একভাবে জানি, তবে এখন এইসব কথা না বলাই ভালো, সবকিছু যেহেতু সমাধান হয়ে গেছে, এইসব বলে কি লাভ বলো। আমি বললাম, সেটাই। বাজার থেকে এসেই আম্মুর হাতে সবকিছু দিলাম। চেয়ারে বসতেই প্রিয়া আমার শার্টের কলার ধরে বলল, আজকে আপনার খবর আছে, চলেন আমার সাথে। আমাকে একা রেখে চলে আসা না, চলেন আপনি। সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। প্রিয়া আমাকে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর কোনো কথা নাই, আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার ঠোঁটের উপর হামলা করে বসলো, একটার পর একটা লিপ কিস করছে। আমার তো বাবা দম বন্ধ হয়ে যাচ্ছে। কোনো মতে প্রিয়াকে সরিয়ে আমি দাঁড়িয়ে বললাম, পাগল হয়েছো কি তুমি, আমাকে মারার প্ল্যান করো নাই তো আবার। প্রিয়া বালিশ হাতে নিয়ে আমাকে মারতে মারতে বলল, আরো আসবি বল আমাকে রেখে, কত বড় সাহস আমাকে রেখে পালিয়ে আসা, বল আরো আসবি। প্রিয়াকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বাবু আমার ভুল হয়ে গেছে, আর এমন কিছু করব না, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। প্রিয়া বলল, ছাড় আমাকে, তুই ধরবি না আমাকে। আমি আমার কান ধরে উঠবস করতে করতে বললাম, আর এমন কিছু করব না, প্লিজ মাফ করে দাও না। প্রিয়া আমাকে জোরে জড়িয়ে ধরতেই আমি ধপ করে প্রিয়াকে নিয়ে নিচে পড়ে গেলাম। প্রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কোনো ব্যথা পাও নাই তো। আমি সরি, বুঝতে পারিনি। আমি প্রিয়াকে বুকের সাথে মিশিয়ে বললাম, কিছু হয় নাই আমার, আমিও সরি, মাফ করে দাও। প্রিয়া বলল, আমাকে এভাবে ঘুমের মাঝে একা রেখে চলে আসলা কেন, আমি কি কখনো বলছি যে তুমি গরিব আমি ধনী, আমি তো আমার স্বামীর ভালোবাসা চাইছি। আর এই 5 দিন না আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি, না একটু বসতে পারছি, কত কত জায়গায় আপনাকে যে আমি খুঁজছি বলার বাইরে। তুমি জানো না, তুমি আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস, শেষ শক্তি। আর আমার প্রিয় হাজবেন্ড, আমার জীবনে তোমাতেই সীমাবদ্ধ, আমি শুধু এক তুমিতেই মগ্ন, মরবো বাঁচবো শুধু আপনার জন্য। এরপরও আমাকে ফেলে চলে আসলেন কেন, আমি কি আপনাকে ভালোবাসতে পারি না, আপনার জন্য কি আমি কিছু করি নাই। প্রিয়ার মুখে হাত দিয়ে বললাম, হয়েছে ম্যাডাম, আর কত বকা দিবেন আমাকে, এখন একটু বাইরে চলেন, নইলে সবাই আমাদের সন্দেহ করবে। প্রিয়া বলল, যেভাবে বলছেন মনে হচ্ছে আমরা বিয়ের আগে কিছু করছি, যে মানুষ দেখে আমাদের সন্দেহ করবে। বিয়ে হয়েছে আজ পর্যন্ত কিছু হয় নাই, এই হলো আমার কপাল। স্বামীর ভালোবাসা পাই ঠিকই, কিন্তু যেই মেন জিনিসটা আমি চাই সেটাই পাই না। প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমাকে খুঁজতে তুমি খুব কষ্ট করেছো, আমি বুঝতে পেরেছি, আর শহর থেকে এখানে আসছো শুধু আমার জন্য। যাও, আজকে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি যেটা চাইছো ওটাই পাবে। প্রিয়া বলল, ইয়াহু, এতদিন পর আমার স্বামী আমার মনের কথা বুঝতে পারলো, আমার কষ্ট শেষ পর্যন্ত সার্থক হয়েছে। আমি বললাম, ধীরে বলো, বাইরের কেউ শুনবে, এখন গোসল করে তৈরি হয়ে নাও, আর নতুন শাড়ি পরবে, ঠিক আছে। প্রিয়া বলল, জি, আপনি যা বলবেন তাই হবে। দরজা খুলে প্রিয়া বের হতেই প্রিয়া জোরে জোরে বলতে লাগলো, বাবা আমার জামাই আজকে আমাকে মেনে নিয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা নাতির মুখ দেখতে পারবে।
এই মেয়ে দেখে এখন আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিবে। কোনো মতে বাসা থেকে বের হয়ে বড় বাসা বাঁচলাম, রাতে সবাই মিলে খেতে বসলাম। তবে প্রিয়া লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। ওই যে তখন বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এজন্য লজ্জা পেয়েছে। তবে যাক, লজ্জা পাওয়া ভালো, লজ্জা হলো নারীর ভূষণ। আমি খেয়ে চুপচাপ রুমে চলে আসলাম। একটু পর প্রিয়া ভিতরে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে বসে সাজুগুজু করতে লাগলো। আমি শুধু প্রিয়ার দিকে তাকিয়ে দেখছি। প্রিয়ার সাজা শেষ হতেই শাড়ির আঁচল টেনে মুখে ঘুমটা দিয়ে আমার সামনে বসে বলল, ওহে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার চরণে আমার লাখ লাখ সালাম। আজ থেকে আমি কখনো আপনার কথার অবাধ্য হব না, শুধু আপনাকে ভালোবাসবো। এখন বলেন, আমাকে কি সুন্দর লাগছে? আমি কি আপনার জন্য পারফেক্ট? জানি আমি এতটাও সুন্দর নয়, এরপরও আমি আপনার জন্য নিজেকে তৈরি করলাম। প্রিয়ার মুখের উপর থেকে ঘুমটাটা সরিয়ে বললাম, আমার বউ সবসময় আমার কাছে সেরা, তার সাজুগুজু করতে হবে কেন? এমনিই তো সে আমার কাছে বিশ্ব সুন্দরী। প্রিয়া একটু লজ্জা পেয়ে বলল, আজকে কেন জানি আমার কেমন কেমন লাগছে, আর এর আগে তো কখনো আমার এমন হয় নাই। আমি বললাম, চিন্তা করবেন না ম্যাডাম, আজকে সকল লজ্জা ভেঙে দিব। এখন কি শাড়ি আমি টেনে খুলবো নাকি আপনি খুলবেন? প্রিয়া বলল, জান, আপনি এইসব কি বলেন? আমার লজ্জা লাগে না বুঝি? আমি বললাম, ও আমার বেবিটা লজ্জা লাগে দেখি মুখটা। প্রিয়া আমার বুকের উপর মাথা দিয়ে আমার বুকে ছোট ছোট চুমু দিতে দিতে বলল, আপনার মায়ায় পড়ে গেছি আমি রিফাত সাহেব। এখন আপনি যা চাইবেন আমার তা করা ছাড়া কোনো উপায় নাই। আমাকে মারলেও আপনি, কাটলেও আপনি, শুধু এই জীবনটা আপনার জন্য। প্রিয়ার মুখ ধরে আমি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিলাম। ধীরে ধীরে প্রিয়ার শরীর থেকে সকল কাপড়গুলো খুলতে লাগলাম। আরে আমি তো লাইট বন্ধ করি নাই, আপনারা তো সব দেখে নিচ্ছেন। যান মিয়ারা, একটু ভালো হন। আমি ডান হাত দিয়ে লাইট বন্ধ করে দিলাম। তারপর প্রিয়ার সাথে থাক, আর তোমাদের শুনতে হবে না। খুব ভোরে উঠে প্রিয়ার সাথে গোসল করে নিলাম। প্রিয়া শুধু আমাকে দেখে হাসতে হাসতে বলছে, কি গো স্বামী, এভাবে তাকিয়ে দেখছেন কেন? আমি হাসি দিয়ে বললাম, আমি আমার বউকে দেখি, কোনো সমস্যা তোমার? প্রিয়া বলল, না বাবা, আমার আবার সমস্যা হবে কেন? আচ্ছা, এভাবে রাগ করে শহর থেকে এসে গেলেন, এখন তো আবার শহরে যেতে হবে। আমি বললাম, আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। প্রিয়া বলল, আপনি না গেলে আমিও যাব না, আমার স্বামী যেখানে আমিও সেখানে আছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, কয়েকটা দিন যাক, আগে দেখি কি করা যায়। প্রিয়া বলল, করা যায় বললে হবে না, যেতে হবে মানে হবেই। গ্রামের বাড়িতে 2 দিনের মতো থেকে আবার শহরে চলে গেলাম। তবে এখন আমি অনেক বিজি হয়ে গেছি, অফিস সামলাতে হয়, বউ সামলাতে হয়। তবে প্রিয়া আমাকে খুব পেরা দেয় বাবা। 1 বছর চলে গেল, আমি বলতেও পারি না। এখন আমি সুইটিকে একেবারে ভুলে গেছি, ওর কথা আমার মাথায় নাই। আমার প্রিয়া এখন 8 মাসের প্রেগনেন্ট। আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। আমি পিছন ফিরে যেই সরি বলবো, তখন সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। আমার শরীরের পুরো লোম দাঁড়িয়ে গেল। এতদিন পর আমার সেই পুরাতন সুইটি কি করে? ও তো মারা গেছে। তাহলে এই 1 বছর পর কোথা থেকে আসলো? আমি সুইটির হাত ধরে বললাম, সুইটি তুমি এখানে? তুমি না মারা গেছো, আজকে কিভাবে তুমি? মেয়েটি বলল, এই ছেলে, আমার হাত ছাড়ো বলছি। কি আজব আপনি, কে? আপনাকে তো আমি চিনি না, ফালতু ছেলে। রাস্তায় মেয়েদের দেখলেই বিরক্ত করতে ইচ্ছা করে না, মা বোনের সম্মান করতে শিখুন। এই কথা বলে মেয়েটা হন হন করে হেঁটে চলে গেল। তবে আমার চোখের দেখা ভুল হতে পারে না, এটাই আমার সুইটি। তবে ধুর, এইসব আমি কি চিন্তা করছি, ও তো মারা গেছে। এই পৃথিবীতে একজনের মতো কত মেয়ে আছে। আমিও আর না দাঁড়িয়ে অফিসে চলে গেলাম। এভাবেই যেন আমার সামনের দিনগুলো যায়। তবে জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্তি করলাম। তো যাই হোক, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।